ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওটিটি প্ল্যাটফর্ম জি5 এ রিলিজ হওয়া আবার প্রলয় ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। এই ওয়েব সিরিজটিকে আমরা সহজে বোঝানোর জন্য দুটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে 1 থেকে 5 পর্যন্ত এপিসোড এবং দ্বিতীয় পার্টে 5 থেকে 10 পর্যন্ত এপিসোড। আশা করি আপনারা সবাই প্রথম পার্টটি দেখে ফেলেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলে গিয়ে প্রথম পার্টের এক্সপ্লেনেশনটা দেখে ফেলুন, কারণ এই ধরনের ওয়েব সিরিজ কিন্তু আমরা খুব কমই দেখতে পাই। যাই হোক, আপনাদেরকে একটা কথা জানানোর ছিল। আপনাদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্সরাই আমাদের চ্যানেলের ভিডিও তো দেখেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো চলুন তাহলে শুরু করা যাক। আগের পার্টে আমরা দেখেছিলাম কালো পোশাক পরা এক রহস্যময় ব্যক্তির কথায় মাধবী দুর্গাকে হসপিটালের পরিবর্তে একটি অন্য জায়গায় রেখে আসে। পরের দিন সকাল সকাল মাধবী অনিমেষবাবুর বাড়িতে হাজির হয়, এইটা জানাতে যে কাল রাতে হুজ্জারা দুর্গাকে নিয়ে যেতে এসেছিল এবং শম্পা বাধা দেয় তাকেও হুজ্জারা মাথায় আঘাত করে, কিন্তু এখন তারা দুজনেই ঠিক আছে। এই ঘটনা শুনে অনিমেষ উদ্বেগ সহকারে জিজ্ঞেস করেন যে এখন দুর্গা কোথায়। উত্তরে মাধবী বলে মাস্টার মশাইয়ের কাছে। আসলে এই মাস্টার মশাই সোয়াখালীতে মেয়েদের জন্য একটা এনজিও চালান, যার কথা শম্পা আগেই বলেছিল। তারপর মাধবীর সাথে অনিমেষ সেই এনজিওটি দেখতে যান, যেখানে গিয়ে অনিমেষ দেখেন আরও 5টা মেয়ের মতো দুর্গাও সেখানে খুব হাসি খুশি আছে। এই স্বয়ংপ্রভা নামক এনজিওটির মালিকের সাথে আলাপ করতে গিয়ে অনিমেষ চমকে যায়, কারণ এই এনজিওটির মালিক হলেন মিস্টার বচ্চন। মিস্টার বচ্চনের ব্যাপারে প্রলয় মুভিতে বলা রয়েছে। আপনারা যদি প্রলয় মুভির এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমরা আপনাদের জন্য প্রলয় মুভির এক্সপ্লেনেশনও নিয়ে আসব। এই সুন্দরবনে হঠাৎই যে তার দেখা পাবেন অনিমেষ সেটা ভাবেননি। মিস্টার বচ্চনকে সুন্দরবনে আসার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন স্কুলের চাকরি থেকে রিটায়ারমেন্টের পর আশেপাশের গরিব ঘরের মেয়েদের জোগাড় করে তিনি পড়ানো শুরু করেন, কারণ তার মতে ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। সেখানে তাদের পরিচাকরিকার মেয়ে মালতীও পড়তো। খুবই বুদ্ধিমান সেই মেয়ে। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই গ্রামের বাড়ি থেকে খবর আসে যে মালতীর বিয়ে ঠিক হয়ে গেছে এবং ছেলে নাকি কলকাতায় কাঁচামালের ডেলিভারি দেয়। বিয়ের পর মালতী যে একবার শ্বশুরবাড়ি গেল, তারপর থেকে তার আর কোনো খোঁজ খবরই নেই। 2-2.5 মাস পর হঠাৎই একদিন তার মা এসে মাস্টারমশাইয়ের কাছে কেঁদে ফেলেন আর বলেন মালতী নাকি আবার বাড়ি ফিরে এসেছে, কিন্তু জীবন্ত লাশের মতো, না বেঁচে আছে না মরে গেছে। মালতীর মায়ের অনুরোধে আর থাকতে না পেরে মাস্টারমশাই সোজা তাদের গ্রামের বাড়ি সুন্দরবনে গিয়ে পৌঁছান মালতীর সাথে দেখা করতে। সেখানে গিয়ে মালতীর করুণ অবস্থা দেখে তিনি অবাক হয়ে যান। মুখে, গালে, হাতে, পায়ে সব জায়গায় কিরকম আজব দাগ। মালতীর সাথে কথা বলে তিনি বুঝলেন এটা হিউম্যান ট্রাফিকিং এর কেস। একটা অদ্ভুত জায়গায় মালতীকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, যেখানে দিনের পর দিন তার উপর অত্যাচার করা হতো। কিন্তু কে চালাতো সেটা বলার আগেই অনিমেষ হুজ্জা গ্যাংয়ের কথা উল্লেখ করে। তখন মাস্টারমশাই বলেন ডেঞ্জারাস, ভাগ্যিস মেয়েটা ওখান থেকে পালাতে পেরেছিল। যাই হোক, তারপর দিনের পর দিন চক্কর কাটার পর অনেক কষ্টে থানায় তারা একটা এফআইআর করতে পেরেছিল। কয়েকটা ছেলেও ধরা পড়েছিল, কিন্তু মালতীর এমনই অবস্থা যে সে না পারলো তাদের চিনতে, আর না পারলো তার সাথে কি হয়েছে সেটা বলতে। তাই উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে মালতীকে বিয়ের নামে পাচার করে দেওয়ার কেসটা বন্ধ হয়ে গেল। কিন্তু মিস্টার বচ্চন ঠিক করেন এর শেষ না দেখে তিনি ছাড়বেন না। তাই বাড়িঘর বিক্রি করে পার্মানেন্টলি সুন্দরবনে চলে আসেন তিনি। তার যা জমানো টাকা পয়সা ছিল তা দিয়ে সুন্দরবনে এক এনজিও খোলেন, যেখানে পাচার চক্রের ভিকটিমদের আত্মনির্ভর হওয়া শেখানো হয়, যাতে তারা নিজেদের লড়াই নিজেরাই লড়তে পারে। এসব শোনার পর অনিমেষ তাকে গোপনে একটি প্রশ্ন করেন যে রুবেলকে আপনি মারেননি তো? তার উত্তর দেওয়ার আগেই হসপিটাল থেকে স্বপ্না ফোন করে, আর তাই অনিমেষ ও মাধবী মিস্টার বচ্চনকে বলে সেখান থেকে চলে আসে। তারপরই আমরা দেখি 2004-এর ফ্ল্যাশব্যাক, যেখানে রতনদা হারু ও কানুর প্রশংসা করছিলেন, কারণ 3 ডবল লাভের বদলে তারা 5 ডবল লাভ এনে দিয়েছিল সেই মেয়েগুলোকে দিয়ে। তাই আজ খুশিতে উৎফুল্ল রতনদার মন। এই খুশিতেই রতনদা একটি মালা নিয়ে এসে সোজা কানুর গলায় পরিয়ে দিয়ে বলে, তুই তো আমার দলের জুয়েল রে, আমার ফার্স্ট বয়। এই কথাটা শুনে হারু ঠিক হজম করতে পারে না।
কারণ সেই যত কলকাঠি নেড়েছিল বুদ্ধিটা তো তার মাথা থেকেই এসেছিল, কিন্তু শেষে হুট করে যে কানুর নাম হয়ে যাবে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এবং সে একা নয়, পুলিশ অফিসারটাও মেনে নিতে পারছিল না যে রতন তাকে ছেড়ে কানুকে এত বড় একটা পজিশন দিয়ে দেবে। হারু তখন রতনদাকে গিয়ে বলে, কলকাঠি কিন্তু সব আমিই নেড়েছিলাম। তারপর রতনদা বলে, ইয়েস, তোকে দেখেই বুঝতে পেরেছিলাম তুই একটা যন্ত্র জিনিস, তাই আজ থেকে তুই আমার সেকেন্ড বয়। তারপর সেখানে শুরু হয় নাচ গান, কিন্তু হারু সেই পার্টি থেকে বেরিয়ে একা একটা জায়গায় মদ খাচ্ছিল, কারণ সে নিজে সবকিছু করেও কানুকে ফার্স্ট বয় আর তাকে সেকেন্ড বয়ের জায়গা দেওয়া হয়, যেটা সে সহ্য করতে পারছিল না। রতনদা যে কানুকে তার ছেলে হিসেবে পরিচয় দেবে সেটা কানু নিজেও ভাবতে পারেনি, কিন্তু কানুর দোষ না থাকা সত্ত্বেও হারুর মনে তার প্রতি এক ক্ষোভ জন্মে গিয়েছিল। তার চোখে মুখে ঝলকে উঠছিল কানুর প্রতি এক অসহ্যকর হিংসা আর বুকের ভেতর জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। হারু ফ্রাস্ট্রেটেড হয়ে বলে, মনি তোর, গলার মালা তোর, ফার্স্ট বয়ও তুই, আর আমি কি তাহলে? আমি শুধু যন্তর? তাহলে তোদের দেখাবো যে আমি কত বড় যন্তর। এই বদলা নেওয়ার মনোভাবেই মুছে যায় তাদের বন্ধুত্ব। তারপর আমাদের অন্য একটি সিন দেখানো হয়, যেখানে বহু চেষ্টার পরও হারু একটি মেয়েকে শারীরিকভাবে সুখ দিতে পারছিল না, কারণ কোনো মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার ক্ষমতা হারুর মধ্যে ছিল না, যেটা মেয়েটির খুবই খারাপ লাগে। আর সে বলে হারুর দ্বারা কিছু হওয়া সম্ভব নয়। আর এই বলে সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে যায় এবং কানুও হারুর ব্যাপারে এই কথাগুলি জানতে পারে। এরপর আমরা দেখি প্রেজেন্ট কাহিনী, যেখানে অনিমেষ দত্ত হসপিটালে যায় স্বপ্নার সাথে দেখা করতে। স্বপ্না ভয় গুটিসুটি মেরে শুয়েছিল। অনিমেষ তাকে জিজ্ঞাসা করে কোনো উজ্জার মুখ সে দেখেছিল কিনা। শম্পা ঘাবড়ে গিয়ে বলে না, যদিও সে তার ভাইকে চিনতে পেরেছিল। তার এই অবস্থা দেখে অনিমেষ তাকে রেস্ট করতে বলে সেখান থেকে বেরিয়ে যান। আর মাধবী তাকে সান্ত্বনা দেন যে সেই জাগ্রত শম্ভু বাবার কাছে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে। তাই সে শম্পাকে শম্ভু বাবার আশ্রমে যাওয়ার কথা বলেন। বাইরে এসে অনিমেষ পুলিশগুলোকে কানুর ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন একজন বলেন সে নাকি এলাকার ত্রাস ছিল। এত ইম্পর্টেন্ট ইনফরমেশন অনিমেষকে কেউ আগে জানায়নি বলে তার খুব রাগ হয়। আসলে এই কেসের সময় তারা সবে জয়েন করেছিল, তাই খুব একটা খবর তারা জানতেন না, তাই তারা কিছু বলতেও পারেননি। আর কানুর কেস ফাইলগুলো উই পোকায় খেয়ে নিয়েছিল, তাই বাধ্য হয়ে অনিমেষকে সেই কেসের ইনচার্জ মিস্টার পরিতোষ সরকারের সাথে দেখা করতে যেতে হয়, যার বাড়ি চন্দননগরে। কিন্তু বর্তমানে তিনি এখানে একটা বায়োডাইভার্সিটি এনজিও চালান বলে এখানেই হ্যামিল্টনে তার বসবাস, তাই অনিমেষও বেরিয়ে পড়েন তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। মিস্টার পরিতোষ সরকারের আলিশান বাড়িঘরের সাজসজ্জা দেখে অনিমেষ বেশ অবাকই হন, কিন্তু আসল অবাক হওয়ার বিষয়টা হলো এই পরিতোষ সরকারের মুখের সাথে আমরা আগেও পরিচিত, কারণ ইনি হলেন সেই রতনদার পা চাটা পুলিশ অফিসারটি, যাকে 2004-এর ফ্ল্যাশব্যাকে আমরা দেখেছি। যাই হোক, তার বাড়ির ভিতর প্রবেশ করে দেখেন ইনিও শম্ভু বাবার ভক্ত। আর আশ্চর্যজনক ব্যাপার হলো সেই বিদেশিনী হলেন মিস্টার পরিতোষ সরকারের স্ত্রী, যাকে অনিমেষ প্রথমবার আশ্রমে দেখেছিল। এসব ছেড়ে অনিমেষ কাজের কথায় আসে যে কানুর কি হলো। মিস্টার পরিতোষ জানায় খুবই বেঈমান ছেলে ছিল, যেই রতন তাকে দলে আনলো তার নাকি গলা কেটেছিল সে। যবে থেকে নাকি কানু ফিল্ডে এসেছে তবে থেকেই হুজ্জাদের হুজ্জতি শুরু। পরিতোষ অনিমেষকে এমন দেখায় যে সে নাকি রাত দিন নাওয়া খাওয়া ভুলে তাদের পুরো গ্যাংই সাফ রেড মেরে কানুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, আর ট্রাফিকিংও সব বন্ধ করিয়েছিল। তখন অনিমেষ তাকে একটি ডেটা পাঠিয়ে বলেন যে ট্রাফিকিং কিছুই কমেনি, কিন্তু পরিতোষ সেটাকে অস্বীকার করে আর উল্টে অনিমেষকেই জ্ঞান দিতে থাকেন যে ফিল্ডে থাকুন, সব বুঝতে পেরে যাবেন। পরিতোষের সাথে কথা বলে অনিমেষ বুঝতে পারল ধান্দাটা এখনো তাহলে কানুই চালায়, তাও আবার জেলের ভিতর বসে। তখন পরিতোষ সরকার তাকে বলেন এই তো ঠিক বুঝেছেন। পরিতোষ তাকে সাবধানও করেন যে মহা ভড়কিবাজ ছেলে এই কানু, ঘোল খাওয়াতে একদম এক্সপার্ট। তারপর অনিমেষ তাকে জিজ্ঞেস করে যে কানু ফিরলে সে কোথায় যেতে পারে। পরিতোষ বলেন তিনকুলে তার কেউ আছে বলে তো সে জানে না, তবে তার দুই বন্ধু ছিল, এক হারু, দুই মণি, যারা রেডের পর থেকে পুরো গায়েব, আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাদের। তারপর অনিমেষ সেখান থেকে বিদায় নেয় আর পরিতোষ বলে যে কোনো প্রয়োজনে আবার জানাবেন, এই সমাজবন্ধু আপনাদের সাথে আছে।
তারপর অনিমেষ বিতনকে ফোন করে সেন্ট্রাল জেলে কানুর ব্যাপারে খবর নিতে বলে আর কানুর পুরো কেস হিস্ট্রি নিয়ে তাড়াতাড়ি সুন্দরবনে চলে আসতে বলে। আর বিতনও সেই কাজে লেগে পড়ে। অন্যদিকে মাধবী শম্পাকে বাবার আশ্রমে নিয়ে যায়, যেখানে শম্পা আগে কোনোদিন যায়নি। বাবাকে দেখে সে কান্নায় ফেটে পড়ে আর বলে তার ভাইকে বাঁচিয়ে নিতে। বাবা জিজ্ঞেস করেন যে কি করে তোর ভাই? শম্পা বলে মেয়েদের ধরে বেঁচে দেয়। তখন মাধবী শুনে বলে শম্পার এই কথাটা তো অনিমেষ স্যারকে জানানো উচিত ছিল যে তার ভাই হুজ্জা, কিন্তু জানতে পারলে যদি তার ভাইকে মেরে দেয় সেই ভয় শম্পা অনিমেষ বাবুকে কিছুই জানাতে পারেন। তখন বাবাটি মাধবীকে বলে যদি তার বাবার ওপর বিশ্বাস থাকে তাহলে চুপচাপ ধৈর্য ধরতে, তিনি সব ঠিক করে দেবেন। তাই মাধবীও অনিমেষ স্যারকে এই ব্যাপারটা জানায়নি। পরের সিনে আমরা একজন আসামিকে দেখি যে জেল থেকে ছাড়া পেয়ে সুন্দরবনে আসে, আর এটাই হলো সেই কানু। সুন্দরবনে এসে সোজা সেই আশ্রমে গিয়ে হাজির হয়, কিন্তু রাতের বেলা গেট বন্ধ থাকায় আশ্রমের দেওয়াল টপকে সে ভিতরে ঢুকে আসে। কিন্তু আশ্রমের কর্মীরা তাকে ভিতরে যেতে বাধা দেওয়ায় তাদের সাথে কানুর মারপিট লাগে। সবাইকে মেরে হারিয়ে দেওয়ার পর হঠাৎই পিছন থেকে গলায় একটা ছুরি অনুভব করে কানু। সে তারপর পিছন ঘুরে তাকাতেই মোহিনী মাকে দেখে কানু মণি বলে সম্বোধন করে, আর মোহিনী মাও কানুর বুকের ট্যাটুটা দেখে বুঝতে পারে এটাই কানু। আসলে এই মোহিনী মাই হলো কানুর সেই ছেলেবেলার ভালোবাসা মণি, যাকে দেখার জন্য এত বছর কানু অপেক্ষা করছিল। কিন্তু মণি তাকে দূরে সরিয়ে বলে ছোটবেলায় সে কানুর নোংরা কাজগুলো বোঝেনি, তবে এখন বুঝে গেছে, তাই সে কানুকে এখন ঘৃণা করে, পারলে তার খুন করে দেবে। কানু বলে ওই কাজে তার কখনোই মন ছিল না, যা করেছে বেঁচে থাকার জন্য করেছে। তখন মণি বলে এখন তাহলে কেন করে সে ওইসব কাজ? নেশার জন্য? মনের মনে হয় কানু সেই আগের মতনই রয়ে গেছে, একটুও বদলায়নি। তারপর ওপর থেকে বাবা তাদের দেখে নিচে নেমে আসেন আর কানুকে চিনতে পেরে জিজ্ঞেস করেন 14 বছরের সাজা 12 বছরে শেষ হলো কেমনে? কানু তার কলার ধরে বলে রতনদার জমির ওপর ব্যবসা পেতে জায়গা ধরে দিব্যি আছিস গাদ্দার। তখন বাবা তাকে দূরে সরিয়ে বলে রতনদাকে মেরে গাদ্দারি তুই করেছিস। তোকে জেলে ধরে নিয়ে যাওয়ার পর আমি আর মণি সেখান থেকে না পালালে পরিতোষের লোক আমাদেরকেও জেলে ঢুকিয়ে দিত। তখন কানু বলে পরিতোষ গাদ্দারি করেছে রতনদার সাথে, সে নয়। কিন্তু বাবা বলে অতীতের কথা টেনে আর কোনো লাভ নেই, এখন মানুষের সেবা করাই তাদের জীবন। বাবা কানুকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। তখন পাশ থেকে মণি বলে ধান্দার লোভে এসেছে, ছোট ছোট ছেলেরা তার নামে ধান্দা করে, সুন্দরবনটাকে নরক বানিয়ে রেখেছে তারা। এসব শুনে কানু রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বাবা তাকে আটকে দিয়ে বলে সে এখানেই থাকবে, তার সব ব্যবস্থা তিনি করে দেবেন। এই বিষয়ে মনির চরম আপত্তি থাকা সত্ত্বেও বাবা কানুকে সেই আশ্রমেই থাকতে দেন। তারপর আমরা দেখি 2004-এর ফ্ল্যাশব্যাক, যেখানে দশমীর দিন রাতে পার্টি চলছিল। এই পার্টিতেই রতনদা ঘোষণা করেন যে তিনি এবার ধান্দা থেকে রিটায়ার করে মেদিনীপুরে তার ভাইয়ের কাছে গিয়ে থাকবেন, কারণ সারা জীবনই তো ধান্দা করলেন আর এইবার একটু রেস্ট নিতে চান সে। বাট তবুও দূর থেকে যতটুকু হ্যান্ডেল করা যায় তা না হয় তিনি করবেন। রতনদা বলেন তার রিটায়ারমেন্টের পর এই পুরো ধান্দাটার দায়িত্ব সামলাবে তার ছেলে মানে কানু। এই শুনে তারা সবাই কানুকে নিয়ে খুব হইহুল্লোড় শুরু করে। এই নাচানাচির মধ্যে রতনদাকে কেউ একটা সাইড করে নিয়ে যায় কথা বলার জন্য, কিন্তু গিয়ে তাকে আচমকাই গলা টিপে মেরে ফেলে সেই ব্যক্তিটি। তারপর সেখানে পুলিশের রেড পড়ে আর কানুকে ডেড বডির পাশে বসে থাকতে দেখে পরিতোষ তাকে রতনদার খুনের অভিযোগে জেলে নিয়ে যায়। অন্যদিকে প্রেজেন্ট স্টোরিতে দুই জেলে মাছ ধরতে গিয়ে জল থেকে পারুলের ডেড বডি খুঁজে পায়। তারপর সেখানে অনিমেষ পুলিশ আর মিস্টার বচ্চনকে নিয়ে পৌঁছান। লোকজন পারুলের বডিটিকে ঘিরে দাঁড়িয়েছিল আর তাদের মধ্যে শম্পাও একজন ছিল, কিন্তু অনিমেষের সাথে চোখে চোখ পড়তেই সে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অনিমেষ দেখে বুঝতে পারে যে সে কিছু একটা লুকাচ্ছে, তাই অনিমেষ তাকে ডেকে বলে যে যদি সে কিছু জেনে থাকে তাহলে বলে দিতে। শম্পা ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের এই কথাবার্তাগুলো পেছন থেকে 3 জন ব্যক্তি লক্ষ্য করে। তারপর মিস্টার বচ্চনের কথায় অনিমেষ একবার মালতীর সাথে দেখা করতে যায়। তাকে জিজ্ঞেস করে যে তার উপর কারা অত্যাচার চালিয়েছিল, কিন্তু ট্রমাটাইজড অবস্থায় মালতী শুধু হায়নার নামে বলতে থাকে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে যে কলকাতার হসপিটালে ভর্তি করা ময়নাও হায়নার কথাই বলছিল। তারপর আমরা দেখি শম্পা সেই হুজ্জাদের ঠেকায় পৌঁছে যায়, যেখানে তার ভাইকেও সে দেখতে পায়।
শম্পাকে সেখানে পেয়ে বাকি দুটো ছেলে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, যেটা দেখে তার ভাই পিন্টুর মাথা গরম হয়ে যায় এবং তাদের সাথে মারপিট করে সে শম্পাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখি কলকাতা থেকে বিতন এসে পৌঁছেছে পারুলের সেই ডেড বডি রাখা স্পটে। সেখানে গিয়ে অনেক তদন্তর পর বিতন বডিটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। ওইদিকে আশ্রমে কানু মণিকে আলাদা করে নিয়ে গিয়ে বলে সে নির্দোষ, রতনদার খুন সে করেনি, সবাই পরিতোষের চাল। তখন মণি বলে পারুল আর রুবেলকে তাহলে কে মেরেছে, তাদের মৃত্যুর দোষ সে কার ঘাড়ে দেবে? উত্তরে কানু বলে গরিবদের মরার কোনো কারণ লাগে না রে মণি, কানুর বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে মণি তাকে নিজের হাতেই মেরে ফেলবে। এই কথা শুনে কানু রাজিও হয়ে যায়, কারণ যাকে দেখার জন্য সে এত বছর বেঁচে ছিল তার হাতে মরতে কানু রাজি। কানু মণিকে বলে চল না কোথাও দূরে গিয়ে আমরা বাসা বাঁধি, কিন্তু মণি বলে এই সুন্দরবন নিয়ে বাবার অনেক স্বপ্ন, তাই সেই সুন্দরবন ছেড়ে যেতে পারবে না। বাবার কথা শুনে কানু রেগে যাওয়ায় মণি বলে যতক্ষণ না সে নিজেকে প্রমাণ করতে পারছে ততক্ষণ মণি তাকে ঘৃণাই করবে। এই বলে সে কানুকে সেখান থেকে চলে যেতে বলে। তাদের মধ্যে হওয়া এই কথাগুলো পিছন থেকে কেউ চুপি সারে শুনছিল। তারপর আমরা দেখি শম্পা তার ভাইয়ের প্রাণ রক্ষার অনুরোধ নিয়ে আশ্রমে বাবার কাছে এসে হাজির হয়েছে এবং বাবা তার ভাইকে জিজ্ঞেস করায় শম্পা তাকে বাবার কাছে সবটা সত্যি সত্যি খুলে বলতে বলে। দিদির কথা মেনে পিন্টু জানায় কানুদার কথা মতোই সে এইসব কাজ করে, টাকা পয়সা আর দুবাই পাঠানোর লোভ দেখিয়েই নাকি তাদের দিয়ে এইসব কাজ করায় কানুদা। কিন্তু কানুদাকে কোনোদিন তারা চোখে দেখেনি, শুধু তার গলার আওয়াজই শুনেছে। এসব শোনার পর বাবা বলেন কোনো চিন্তা নেই, পিন্টুকে সে আশ্রমের আবাসিক করে রাখবেন, যাতে এই পবিত্র মাটিতে তার সব পাপ ধুয়ে যাবে। তারপর নিশ্চিন্ত হয়ে পিন্টুকে সেখানে রেখে চলে আসার সময় বাবা শম্পাকে বলেন একা যাসনি মা, আমার ভক্তরা তোকে নদী পার করে দেবে। ওইদিকে পুলিশ স্টেশনে বিতন বলে পারুলকে মেরেই জলে ফেলা, কারণ তার পেট থেকে কোনো জল পাওয়া যায়নি এবং সারা শরীরে অজস্র ক্ষত। আর স্ট্রেঞ্জ ব্যাপারটা হলো ময়না আর মালতীর শরীরেও এইরকমই সেম ক্ষত পাওয়া গেছে। তখন মিস্টার বচ্চন জানায় ময়নাকে তারা রেস্কিউ করেছিল আর মালতী পালিয়ে এসেছিল, কিন্তু পারুলকে মারতেই হতো কারণ সে হায়নার সমস্ত প্রমাণ লোপাট করতে চেয়েছিল। অনিমেষ সারা সুন্দরবন এলাকা ঘিরে ফেলেছিল, তাই পাচার করতে না পেরে পারুলকে মেরে জলে ফেলে দিয়েছে। তখন অনিমেষ বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে সেই কানু এখন এই সুন্দরবনেই লুকিয়ে আছে। তারপর সিসিটিভি ফুটেজ চেক করতেই কানুর ছবি ধরা পড়ে এবং এখন সে কোথায় আছে সেটা জানার জন্যই অনিমেষ বিতনকে নিয়ে মিস্টার পরিতোষ সরকারের বাড়ি যান আর তাকে সেখান থেকে থানায় নিয়ে আসেন। তারপর তাকে কানু সেই ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করেন যে এখন কানু কোথায় থাকতে পারে। তাকে দেখে পরিতোষ সরকার বলেন যে ধান্দাটা নেই, সে আবার ফিরে এসেছে। তখন বিতন বলে যে ফাইল তো আবার অন্য কথা বলছে, কানুর শাস্তি 2 বছর কম করে দেওয়া হয়েছিল কারণ তার ভালো ব্যবহার, ইনফ্যাক্ট জেলে তার এগেনস্টে কারোর কোনো কমপ্লেনও নেই। তখন পরিতোষ বলে যে ছেলে মালিকের গলা কাটে তাকে আর বিশ্বাস করা যায় না। তারপর অনিমেষ মিষ্টি স্বরে পরিতোষের মুখ থেকে কানুর সেই 2 বন্ধুর খোঁজ বার করতে চায় আর টাকার লোভে পরিতোষ বলেও ফেলে তারা এখন কোথায় আছে। সঙ্গে সঙ্গে পরিতোষকে সেখানেই রেখে অনিমেষ ও বিতন সেই 2 বন্ধুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওইদিকে পিন্টু সেই 2 বন্ধু মিলে মিস্টার বচ্চনের এনজিওটিতে আগুন লাগিয়ে দেয়, যেটার খবর পেতেই অনিমেষ আশ্রমের কাছ থেকে বোট ঘুরিয়ে নেয় আর মিস্টার বচ্চনের এনজিওতে গিয়ে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনিমেষ মিস্টার বচ্চনকে জড়িয়ে ধরে আশ্বাস দেন এদের শেষ অনিমেষ করেই ছাড়বে। তারপরের সিনে আমরা দেখি অনিমেষ দত্ত শম্পার বাড়ি যায় তার সাথে দেখা করতে, কিন্তু গিয়ে জানতে পারে শম্পা সেই সকালে হসপিটাল থেকে এখনো বাড়ি ফেরেনি। তখন অনিমেষ জানায় সে হসপিটাল থেকেই আসছে, কিন্তু শম্পা সেখানেও নেই। এই শুনে তার মা চিন্তা করতে থাকে আর কথায় কথায় অনিমেষকে বলে শম্পার ভাইও সারাদিন বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়, এখনো সেও ঘরে ফেরেনি। অনিমেষ জিজ্ঞেস করায় জানতে পারে তার ছেলের নাম পিন্টু। পরের দিন সকালে তার পুরো টিম নিয়ে যাদের দেখে ভয় শম্পার ভাই সেখান থেকে উঠে চলে যায়। অনিমেষ জানায় তাদের কাছে খবর রয়েছে জেল ফেরত আসামি কানু নাকি এখানেই আশ্রয় নিয়েছে, তাই তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে।
তখন মণি ওরফে মোহিনীমা বলেন তাদের এইসব নিয়ম কানুন আশ্রমের ভিতর চলবে না। তাই অনিমেষ তাকে সেই 3 বন্ধুর কথা মনে করায়, যেটা শোনার পর বাবা বলেন তাদের যা করার করতে, কিন্তু শান্তি বজায় রেখে। তারপর সারা আশ্রম খুঁজে তারা কিছুই পায় না, কিন্তু পিন্টু পুলিশদের কাছ থেকে ভয় লুকাতে গিয়ে একটা গুপ্ত দরজার খোঁজ পেয়ে যায়, আর সেই দরজা খুলতেই সে অবাক হয়ে যায়। তারপর অন্য জায়গায় পুলিশরা একটি পড়ে থাকা বাইকের খোঁজ পায়, যেটার পাশ থেকে একটি কাঠটাও উদ্ধার করা হয়, যেটা থেকে তারা বুঝতে পারে এটা নিশ্চয়ই হুজ্জা গ্যাংয়ের কোনো মেম্বারের বাইক। খোঁজ নিয়ে জানা যায় বাইকটার মালিক পিন্টু মণ্ডল। অনিমেষের সন্দেহ হয় এটাই শম্পার ভাই কিনা, তাই তাড়াতাড়ি তাদের খুঁজে বের করার অর্ডার দেন। তারপর পুলিশ স্টেশনে গিয়ে আবার পরিতোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেন অনিমেষ। কানুর প্ল্যানের ব্যাপারে তাকে জিজ্ঞেস করায় সে বলে সেই দিন পার্টি চলছিল, আর সেই পার্টির মাঝেই কানু নাকি রতনের গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু বিতন জিজ্ঞেস করে এসব তাহলে কেস ফাইলে নেই কেন? তখন পরিতোষ একটু ভ্যাবাচাকা খেয়ে যায়, আর বিতন বলে কানুর জেল হয়েছিল 3টে আই উইটনেসের ভিত্তিতে। প্রথম থেকেই বিতনের মনে হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে, যেটা শোনার পর পরিতোষ বুঝতে পারে তার মিথ্যেটা ধরা পড়ে গেছে। তাই সে বলে ওরম একজন ক্রিমিনালকে ধরতে হলে 2-3টে মিথ্যে সাক্ষী জোগাড় করা কোনো পাপ নয়। তখন অনিমেষ তাকে নিজে থেকে স্বীকার করতে বলে সব, কিন্তু তার আগেই শোনেন বাইরে শম্পার মা আর তার হসপিটালের ডক্টরটা এসেছেন শম্পা ও তার ভাইয়ের মিসিং রিপোর্ট নিয়ে। অনিমেষ তার মাকে ভরসা দেন যে পারুল বাড়ি ফেরেনি তো কি হয়েছে, শম্পা নিশ্চয়ই ফিরবে। এসব শুনে অনিমেষের মাথাটা গরম হয়ে যায়, আর সে গিয়ে পরিতোষকে কষিয়ে এক থাপ্পড় মেরে জিজ্ঞেস করে শম্পা কোথায়। পরিতোষ বলে কোনো শম্পাকে সে চেনে না। তখন অনিমেষ তাকে আধ ঘন্টার সময় দিয়ে বলে সব স্বীকার করতে, নয়তো এখানেই তাকে আটকে রাখবেন। অনিমেষ অর্ডার দেয় পরিতোষের বাড়ি থেকে সেই বিদেশিনীকে ইমিডিয়েটলি তুলে আনতে, আর হুজ্জাদের খুঁজে বার করে গ্রেফতার করতে, কারণ শীঘ্রই তাদের শম্পা ও তার ভাইকে খুঁজে বার করতে হবে। তারপর পুলিশ সেই বিদেশিনীকে পরিতোষের বাড়ি থেকে তুলে আনে, আর আলমারি থেকে লক্ষ লক্ষ টাকা, সোনার গয়না আর অনেক সিম কার্ডও উদ্ধার করে। সেই বিদেশিনীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এটা তার বউ না, পরিতোষ তাকে শুধু মানি লন্ডারিং এর জন্য ইউজ করত। তারপর হঠাৎ বিতন সিসিটিভি ফুটেজ থেকে একটা ক্লু পায় এবং মাধবীর সাহায্যে সিসিটিভি দেখে সেই জায়গাতে পৌঁছায়। সেখানে গিয়ে একটি চায়ের দোকানে মাধবী জিজ্ঞেস করে যে কাল রাতে কোনো মেয়েকে বাইকে চাপিয়ে সে এখান থেকে নিয়ে যেতে দেখেছে কিনা, কিন্তু চাওয়ালাটি বলে কাজে ব্যস্ত থাকায় এরম কিছুই সে লক্ষ্য করেনি। তখন অনিমেষ বলে চলুন আমরা একটু ওই দিকটা গিয়ে দেখে আসি। তারা সেখান থেকে যেতেই চাওয়ালাটা কাউকে একটা ফোন করে এবং এই ব্যাপারটা জানায়। অনিমেষরা সেখানে গিয়ে দেখেন চারিদিকে ফাঁকা মাঠ, একদিকে জঙ্গল আর একদিকে নদী, আর তার ওই পারেই হচ্ছে বাবার আশ্রমের পিছন দিক। মাধবী জানায় এটাকে 12 ভূতের মাঠ বলে, জন্ম থেকে কেউ এখানে আসে না, একবার এখানে এলে নাকি সে আর ফিরত যায় না, আর বাজেট কম থাকায় এখানে তারা সিসিটিভিও লাগাতে পারেনি। এর মধ্যেই পুলিশরা একজন ছেলেকে খুঁজে পায় যে নাকি হুজ্জা গ্যাংয়ের মেম্বার ছিল, তাই তাকে তাড়াতাড়ি থানায় নিয়ে আসতে বলে অনিমেষ। তারপর মাধবীর কাছে একটা কল আসে, যেখান থেকে অনিমেষরা ফাইনালি কানুর খোঁজ পায় এবং তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। নেক্সট সিনে আমরা দেখি একটি নাচের শো এর মধ্যে কানু ফুর্তি করছে, যেটা দূর থেকে মোহিনীমা ও সেই বাবা লক্ষ্য করেন এবং মণি বলে কানু কোনোদিনও পাল্টাবে না, তাই এবার মণি আর চুপ থাকবে না, সে নিজেই কানুকে শাস্তি দেবে। বাবা তার কথায় হেসে বলে শাস্তি দেওয়া তো তাদের কাজ নয়, তার জন্য তো সেই অনিমেষ দত্ত আছেনই। আর তিনি বলেন কানুর বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে বাবা নিজে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। কিন্তু মণি তাকে বলে আর নয়, এবার তার আর কানুর মাঝে কাউকে একটা বেছে নিতেই হবে। এই বলে মণি রেগে সেখান থেকে চলে যায়। ওই দিকে অনিমেষরা সেই নাচের শোতে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে অনিমেষ কানুকে তুলে আনে আর বলে অনেক খেলেছিস, এবার আমি খেলবো আর তুই দেখবি। কানুর সাথে সেখান থেকে সেই 3 ব্যক্তি আর হুজ্জাগুলোকেও তারা তুলে আনে। নেক্সট সিনে আমরা দেখি শম্পার ভাই পিন্টু সেই গুপ্ত দরজার পিছনে একটা টানেলের খোঁজ পায়, আর যেটার ভিতরে যেতে যেতে সে একটি ঘরে এসে পৌঁছায়, যেখানে দেখে তার দিদিকে কেউ হাত পা বেঁধে বেহুশ করে ফেলে রেখেছে। তখনই হঠাৎ পিছন থেকে সেই হায়নারূপী ব্যক্তিটি এসে তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়।
এরপর আমরা দেখি সেই হুজ্জাদের থানায় এনে প্রচুর মারধর করা হচ্ছে। অনিমেষ তাদের জিজ্ঞেস করে শম্পাকে তারা কোথায় রেখেছে, কিন্তু তাদের মধ্যে একজন বলে শম্পাকে তারা চেনে না। তখন অনিমেষ তাদের সেই সিসিটিভি ফুটেজটা দেখায়, যেখানে তারা শম্পাকে বাইকে করে 12 ভূতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। তারপর তারা বলতে বাধ্য হয় যে কানুদার অর্ডারেই এই শম্পাকে তারা 12 ভূতের মাঠে ছেড়ে এসেছিল। তখন অনিমেষ তাদের জিজ্ঞেস করে যে সব মেয়েদেরকেই কি তারা এই 12 ভূতের মাঠে ছেড়ে আসতো। তখন তারা বলে না, শুধুমাত্র কানুদার স্পেশাল অর্ডারগুলোকেই তারা সেখানে ছেড়ে আসতো। নর্মাল মেয়েদেরকে তারা ডাইরেক্ট ডিলারদের কাছে দিয়ে আসতো। এই স্পেশাল অর্ডারগুলো কানুদা 2 মাসে 3 মাসে একবার দিত। কানু তাদের ছবি পাঠাতো, আর সেই ছবি দেখে তারা মেয়েটিকে তুলে নিয়ে সেখানে রেখে আসতো। তারপর কিছুদিন পর আবার সেই 12 ভূতের মাঠ থেকে মেয়েগুলোকে ফেরত এনে পাচার করে দিত। তারপর এক লাঠির বাড়ি মেরে তাদের জিজ্ঞেস করে তাহলে শম্পাকে কোথায় রেখেছে তারা, কারণ 12 ভূতের মাঠ তো পুরো ফাঁকা। তা অনিমেষ নিজের চোখেই দেখে এসেছে। তারা বলে কানুদাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করতে, কারণ এইসব ব্যাপারে কানুদাই জানেন। তারপর কানুকে যখন সেখানে নিয়ে আসা হয়, কানু বলে সে কোনো শম্পাকে চেনে না, আর এই ছেলেগুলোকেও চেনে না। তারা বলে যে কানুদা মিথ্যে কথা বলছে, তার কথাতেই তারা এইসব কাজ করত। তখন কানু বলে 12 বছর বিনা দোষে সে জেল কেটেছে, আর এখনো তার কোনো দোষ নেই, সে এসব কিছুই জানে না। তারপর অনিমেষ তাদেরকে 12 ভূতের মাঠে সেই ঘরটা দেখাতে বলে, যেখানে তারা মেয়েগুলিকে রেখে আসতো। কিন্তু পরের দিন সকালবেলা তারা সেখানে গিয়ে দেখে সেই ঘরটা আর নেই, পুরো গায়েব। তখন বিতন বলে নিশ্চয়ই এই কানুই তাদের থেকে কিছু লুকাচ্ছে, এই মাঠের গভীরেই কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তারপর অনিমেষ কানুকে সেই পরিতোষের পাশে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং পরিতোষ কানুকে বলে যে স্যার সব জানতে পেরে গেছেন, যে এই ধান্দা সব তোর। আমাকে ম্যানেজার করে রেখে তুই জেলে সেট হয়ে গেছিলিস। তুই, মোহিনীমা ও শম্ভু বাবা যে ছোটবেলাকার বন্ধু, সেটাও তিনি জেনে গেছেন। তারপর বিতন এসে জানায় মাচার সেই হেয়ার স্যাম্পেলের সাথে পারুলের ডিএনএ ম্যাচ করে গেছে, আর পারুলকে গলা টিপে খুন করা হয়েছিল। এইসব শুনে অনিমেষ বলে কানুকে গিয়ে মারতে, যতক্ষণ না সে কিছু বলছে। তারপর পরিতোষ অনিমেষকে বলে ফুল হেল্প তো করে দিলাম, এবার আমি বাড়ি যাই। তখন অনিমেষ বলে একটা জায়গায় তার খুব খটকা লাগছে, তার সেই বিদেশিনী বউ ঘন ঘন আশ্রমে কেন যেত, কিন্তু এর কোনো উত্তর পরিতোষ দিতে পারে না। তাই বাধ্য হয়ে অনিমেষকে তার সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়, যেখানে উলঙ্গ করে টর্চার করে সে সব কথা বার করত। অন্যদিকে মাধবী ফুটেজ চেক করতে করতে দেখে সেই দিন রাতে 2 হুজ্জাদের হাতে 3 জন ব্যক্তি কিছু টাকা দিয়েছিল, আর সেই 3 ব্যক্তিকে বিতন কিছুক্ষণ আগে পুলিশ স্টেশনের বাইরে বসে থাকতে দেখেছে। আসলে তারা কানুর সাথে সেই নাচের ঠেকে ধরা পড়েছিল, কিন্তু বাড়ির ঠিকানা বলতে না পারায় তাদের পুলিশ স্টেশনের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। ওই দিকে কানু সুযোগ পেয়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়, আর তাকে পালাতে দেখে এইবারও মাধবী কাউকে একটা ফোন করে আর জানায়, কিন্তু এইবার অনিমেষ বাবু তাকে ধরে ফেলে এবং ফোনটা কেটে দেয়। কানুকে মাঝপথে পালানো থেকে বাধা দেয় সেই রহস্যময় কালো পোশাক পরা ব্যক্তিটি, যে দুর্গাকে বাঁচিয়েছিল। তারপর কানুর সাথে তার মারপিট শুরু হয়, কিন্তু এইবার অনিমেষ সেই ব্যক্তিটিকে হাতে নাতে ধরে ফেলে, আর তার মুখোশ সরাতেই কানু আর সে অবাক হয়ে যায়। এই মুখোশের পিছনে লুকিয়ে তারই বান্ধবী মণি। তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে অনিমেষ জানতে পারেন মাধবী বাধ্য হয়ে মণিকে এসব খবর বলতো, কারণ এতদিনে মাধবীকে তার থানার সবাই শুধু আন্ডার এস্টিমেটই করেছে। আর দিনের পর দিন মেয়েদের এই পাচার কাণ্ড দেখে তাদের কারোরই কোনো হেলদোল ছিল না। তাই চোখের সামনে মেয়েগুলোকে এইভাবে পাচার হয়ে যেতে দেখে কিছুই করতে পারতো না সে। তাই রোজ সেই আশ্রমের দেবীর কাছে গিয়ে সে বসে থাকতো আর দুঃখ প্রকাশ করত। সেখানে একদিন মোহিনীমায়ের সাথে তার দেখা হয়। মোহিনীমা তাকে বলে সে যদি মেয়েগুলোর ভালো চায় তাহলে তার কথা মতো কাজ করতে, আর তখন থেকে কোনো বিপদ দেখলে মাধবী মোহিনীমায়ের দেওয়া সেই নাম্বারে কল করত। তখন মণি বলে অনিমেষের ওপর প্রথম থেকে তার নজর ছিল, যখন থেকে সে শুনলো থানায় নতুন ইন্সপেক্টর এসেছে। অনিমেষ মণিকে জিজ্ঞেস করেন সেই দিন রতনদার খুনের সময় সে কি ওখানে ছিল, কানুকে কি সে খুন করতে দেখেছে।
যদি না দেখে তাহলে এত শিওর কি করে সে? কিভাবে সে বলছে কানুই এইসব করছে? তখন মণি বলে সেদিন হারুই তাকে বলেছিল যে রতনদাকে কানু মেরে দিয়েছে আর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তাই মণিকে নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর দুজনে সেখান থেকে দূরে চলে আসে আর নিজেদের নাম পাল্টে দিয়ে রাখে শম্ভু আর মোহিনী। মানে এই শম্ভু বাবাই হলো সেই হারু। তখন অনিমেষ বলে এখানেই গন্ডগোল, কারণ কানুকে খুন করতে মণিও দেখেনি, কানু নিজেও জানে না সে কখন খুন করেছে। শুধু হারু জানায় যে কানু খুন করেছে আর 3টে আই উইটনেসের ভিত্তিতে তার জেল হয়। আর সেই আই উইটনেসগুলো হলো পরিতোষ সরকারের ভাড়া করা লোক। এসব কথার মাঝেই বিতন হট করে মনের মুখের দিকে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করেন, যেটা অনিমেষকে বলতেই সে মিস্টার বচ্চনকে সেখানে ডেকে পাঠায়। আর সে আসার পর মালতী আর মণিকে পাশাপাশি রেখে অনিমেষ জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা। মিস্টার বচ্চন বলে স্ট্রেঞ্জ থিং, এদের দুজনের চোখের মনের রং এক। আর শুধু এদের নয়, ময়না, মালতী, পারুল, শম্পা সবারই চোখের মনের রং এক। আর এরা সবাই নিখোঁজ হওয়ার আগে একবার না একবার আশ্রমে এসেছিল। তার মানে এই সবকিছুর রহস্য লুকিয়ে রয়েছে আশ্রমকে ঘিরে। কিন্তু অনিমেষ বলে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েগুলোর ওপর অত্যাচার করা হয়েছে ঠিকই, কিন্তু কারোর সাথে রেপ করা হয়নি। এই কথাটা শোনার পর কানু মনে মনে কি যেন একটা ভাবতে থাকে। আর তখন মণি উঠে তার কলার ধরে বলে শম্পা কোথায় বল। কানু রেগে গিয়ে বলে সে কিছুই করেনি আর শম্পা কই সে জানে না। তখন মিস্টার বচ্চন বলেন তাহলে এখন শম্পা সেই হায়না মানুষের হাতে। তারপর কানু উঠে সেখান থেকে বেরিয়ে যায়। আর মাধবী ধরতে গেলে অনিমেষ তাকে বলে কানুকে ভাগতে দিন, কারণ কানু না ভাগলে হায়না ধরা যাবে না। হায়না লুকিয়ে আছে সেই 12 ভূতের মাঠ আর আশ্রমের গভীরে। তাই অনিমেষ দত্ত নিজেই কানুকে জেলের চাবিটা দিয়ে সেখান থেকে পালাতে সাহায্য করেছিলেন আর বলেছিলেন নিজের নির্দোষ হওয়ার প্রমাণ তাকে নিজেই খুঁজে বার করতে হবে, নয়তো বাকি জীবনটাও এই জেলেই কাটাতে হবে, কারণ পুলিশের কাছে তার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই। তারপর আমরা দেখি শম্পাকেও সেই হায়নার কোপে পড়তে। এরপর আমরা দেখি 2004-এর একটি সিন, যেখানে মণিকে নিয়ে সেই 12 ভূতের মাঠে এসে পৌঁছায়। তারপর একজন ব্যক্তির ইশারায় মণিকে দূরে দাঁড় করিয়ে রেখে হারু সেই ব্যক্তিটির সাথে কিছু প্রাইভেট কথা বলতে যায়। আর প্রেজেন্ট সিনে আমরা দেখি অনিমেষ দত্ত তার টিম নিয়ে সেই 12 ভূতের মাঠে খোদাই শুরু করেছে, কিন্তু মণি বুঝতে না পারায় তাদের জিজ্ঞেস করে এই মাটি খোঁড়ার কারণ কি। তখন অনিমেষ বলে এর উদ্দেশ্য হলো নরহায়নার বধ আর শম্পা উদ্ধার। কিন্তু তবুও মণি কিছু বুঝতে না পারায় অনিমেষ তাকে জিজ্ঞেস করে যে তারা 3 বন্ধু কে কাকে কতটা ভালোবাসতো। মণি বলে সে আর কানু হারুকে ভালোবাসতো আর হারুও তাদের দুজনকে ভালোবাসতো। কিন্তু অনিমেষ তাকে বোঝায় যে ব্যাপারটা অত সহজ নয়। আসলে মণি আর কানু হারুকে ভালোবাসতো ঠিকই, কিন্তু হারু শুধু মণিকে ভালোবাসতো। আর এই কথাটা যে প্র্যাকটিক্যালি ট্রু সেটা দেখানোর জন্য অনিমেষ বাবু মণিকে আশ্রম নিয়ে যেতে বলে। আর কানুও জেল থেকে পালিয়ে আশ্রমেই এসেছে হারুকে খুঁজতে। কিন্তু তাকে খুঁজতে খুঁজতে হঠাৎই পিছন থেকে কেউ তার মাথায় আঘাত করে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু হোশ ফিরতেই সে দেখে হারু তার হাত পা বেঁধে তারই পোশাক পরে তারই গলায় কথা বলছে। তখন কানু বুঝতে পারে হারু তার গলা নকল করতে পারে। আর সে হারুকে জিজ্ঞেস করে যে তুই কি মণিকে চাস। উত্তরে হারু বলে আমি শুধু মণিকেই চাই। হারু কানুকে বলে সেদিন রতনদাকে সেই মেরেছিল, কারণ তার মতে রতনদা ফার্স্ট বয় হিসেবে কানুকে বেছে নিয়ে খুব ভুল কাজ করেছিল, তাই তার প্রতিশোধ নিতেই সে এমনটা করেছিল। আর এখন সে যে ধান্দা করে তার থেকে বড় ধান্দা কিচ্ছু নেই। নাম, সম্মান, টাকা সবই আছে এই ধান্দায়। তখন কানু বলে মণিকে না পেয়ে সে ছোট ছোট মেয়েগুলিকে ধরে এখানে অত্যাচার করে, কারণ মণি আর কানুর ভালোবাসাটা সে প্রথম থেকেই সহ্য করতে পারতো না। আর সেদিন মণি আর কানুর কথাগুলো চুপিসারে সেই শুনছিল। তারপর কানুকে মেরে সে টানতে টানতে সেই গোপন ঘরটির ভিতরে নিয়ে যায়, যেখানে শম্পা ও তার ভাইকে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছাতেই ওপর থেকে সে একটা অদ্ভুত আওয়াজ পায়। তখন তাড়াতাড়ি কানুকে সেই হায়নার মুখোশটা পরিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। আর আওয়াজটি হচ্ছিল কারণ ওপর থেকে অনিমেষরা মাটি খুঁড়ে এই গোপন রহস্য অবধি পৌঁছে গিয়েছিল। তারপর সেখান থেকে শম্পা ও তার ভাইকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
এবং অনিমেষ, বিতন ও কানু হারুকে ধরতে যায়। হারু বাইরে পালিয়ে এসে তার ভক্তদের আদেশ দেয় যে ভিতরে যারা আছে তাদের পুরো শেষ করে দিতে। তারপর হারু সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, এমন সময় মণি সেখানে এসে পৌঁছায় আর হারু তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন মণি জিজ্ঞেস করে সে কানুর পোশাক পরে কেন, কানু কই? তখন হারু বলে কানুকে তার নিয়তি ধরেছে, কিন্তু এসব কথা সে পরে বোঝাবে মণিকে। এখন তাকে জোর করে নিয়ে পালানোর চেষ্টা করছিল হারু। মণি তাকে সরিয়ে দিয়ে বলে একবার সে তার কথা শুনে 12 বছরের জন্য কানুকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এইবার সে আর একই ভুল করবে না। কিন্তু তাও হারু তাকে জোর করে নিয়ে যেতে চেয়েছিল। তখন মণির এক মারে সে মাটিতে পড়ে যায় আর উল্টো দিকে অনিমেষ, বিতন ও কানু এন্ট্রি নেয়। তারপর শুরু হয়ে যায় তাদের মধ্যে মারপিট। এই মারপিটের মাঝেই কানু হারুকে বলে শুধু হারুর জন্যই আজ তার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। যখনই অনিমেষ বলেছিল যে একটি মেয়েকেও রেপ করা হয়নি, তখনই কানু বুঝে গেছিল এটা হারুরই কাজ, কারণ সে জানতো হারুর শারীরিক সম্পর্ক গড়ে তোলার কোনো ক্ষমতা নেই। তখন হারু কানুকে বলে বেশ করেছি, সব মাথা আমার আর নাম হবে তোর। হারু বলে সেদিন যদি বুদ্ধি খাটিয়ে সে ওই কথাটা না বলতো তাহলে এতদিনে রতনদা মণিকে দুবাইতে পাচার করে দিত আর তাদেরকে বাদায় পুঁতে দিত। কিন্তু তাও রতনদা হারুর বদলে কানুকে দলের লিডার করলো, কারণ হারুর মতে সে নাকি ট্যালেন্ট চেনে না। মণি এসব শুনে বলে তার বিশ্বাসের সাথে সাথে হারু এই গোটা গ্রামের বিশ্বাসও ভেঙেছে। যদি সে আগে জানতো হারু এত নোংরা কাজ করে তাহলে সে নিজের হাতে তাকে মেরে ফেলতো। তখন হারু বলে সমাজ যেরম ট্যালেন্ট বোঝে না, মণিও সেরম মন বোঝে না। সে মণিকে ভালোবাসে বলেই দুবার তাকে বাঁচিয়েছে। তারপর অনিমেষ এসে বলে মণিকে না পেয়ে তার মতো মেয়েদের ডেকে এনে সে অত্যাচার চালিয়েছে। হারু স্বীকার করে যে আশ্রমে আসা মেয়েদের সাথে মনির চোখের রঙের মিল পেলে সে কানু সেজে ছেলেদের ফোন দিত, তারপর ফটো পাঠিয়ে সেই মেয়েগুলি তুলে আনার অর্ডার দিত। মনিকে না পাওয়ায় সেই মেয়েগুলোর মুখের মধ্যে দিয়ে সে মনিকেই খুঁজে পাওয়ার চেষ্টা করত। আর রুবেলকে এই হারুই খুন করিয়েছিল, কারণ সেদিন পারুলকে 12 ভূতের মাঠে সেই ঘরটাতে রেখে আসার পর সে চলে আসে, কিন্তু তার ভালোবাসার টানে মাঝপথ থেকে সে আবার সেখানে ফিরে যায়। আর এই ঘটনাটি দেখে সেই রহস্যময় 3টে ব্যক্তি যাদের হাত দিয়ে হারু ফটো পাঠাতো, তারা লক্ষ্য করে আর হারুকে জানায়। তারপর রুবেল সেখানে পৌঁছে দেখে ঘরটি ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাচ্ছে, আর তখনই সেই 3টে ব্যক্তি এসে তাকে মেরে ফেলে এবং গাছে ঝুলিয়ে দেয়। আর পারুলকে মারতে হয়েছিল তার কারণ অনিমেষ চারিদিকে নাকা চেকিং এর ব্যবস্থা করে রেখেছিল, যার জন্য হারু তাকে বাইরে পাচার করতে না পারায় মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। অনিমেষ জানায় এই পুরো চক্রের পেছনে তার একার মাথা ছিল না, তার সাথে সেই পুলিশ অফিসার মিস্টার পরিতোষ সরকারও জড়িত ছিল। আসলে তখন থানায় তাকে উলঙ্গ করে জেরা করার সময় পুরো গল্পটা সে অনিমেষের কাছে উগলে ফেলেছিল। মিস্টার পরিতোষ সরকার যখন ডিউটি জয়েন করেন তখন রতনদার আন্ডারেই কাজ করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। সেদিন রতনদার কথায় মেলা থেকে হারু ও কানুকে তুলে আনার সময় সে বুঝেছিল এই দুটোকে রতনদা আজ প্রাণে মেরে দেবে, কিন্তু আশ্চর্যজনকভাবে হারু রতনদাকে সেই দিন ম্যানেজ করে নেয়, যেটা দেখে পরিতোষ বুঝতে পারে এই ছেলেটির মধ্যে দম আছে। কিন্তু রতনদা হারুর এই ট্যালেন্টটি বুঝতে না পেরে কানুকে তার ফার্স্ট বয় বলে বেছে নেয়। তাই সেই দিন সুযোগ বুঝে পার্টির মাঝখানে হারুকে একা পেয়ে পরিতোষ তার সাথে হাত মেলায় আর তাকে বলে ফার্স্ট বয় হওয়ার জন্য হারুকে তার কথা মেনে চলতে হবে, এবং হারু রাজি হয়ে যায়। সেদিন রতনদাকে ফোন করার পর হারু ফোন করে পরিতোষকে ইনফর্ম করে, আর তখনই সে তার ফোর্স নিয়ে সেখানে রেড ফেলে আর মিথ্যে অভিযোগে কানুকে ফাঁসিয়ে তার 14 বছরের জেল করে দেয়। আর হারু মিথ্যে বুঝিয়ে মণিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর বেশ কিছুদিনের জন্য তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় আর খাতায় কলমে ট্রাফিকিং বন্ধ, মানে নো ক্রাইম জোন। মানুষ ভাবে যে ক্রাইম শেষ হয়ে গেছে, কিন্তু ক্রাইম শেষ হয়নি। মানুষ যতদিন থাকবে ততদিন ক্রাইম থাকবে। তারপর কিছুদিন পর মণিকে নিয়ে হারু পরিতোষের সাথে দেখা করতে আসে, আর সেইখানেই পরিতোষের বুদ্ধিতে ঠিক হয় হারু এখন থেকে শম্ভু বাবার রূপে একটি আশ্রমের আড়ালে কানুর নামে পাচার চক্র চালাবে। এই পাচার চক্রের পুরো লাভ উপভোগ করবে তারা, কিন্তু নাম হবে কানুর, যাতে তাদের কেউ ধরতে না পারে। পরিতোষ তাকে 3 জন ব্যক্তিও দেয় যারা তার হাত হিসেবে কাজ করবে, আর এই 3 ব্যক্তি হলো কানুর কেসের সেই মিথ্যে 3টে উইটনেস। কিন্তু এই মাটির নিচে হাইড্রোলিক চেম্বার আর 12 ভূতের মাঠ থেকে আশ্রম পর্যন্ত যে আন্ডার ওয়াটার টানেল রয়েছে সেই সম্বন্ধে পরিতোষ কিছুই জানতো না। এইটা পুরোপুরি হারুর মাথার বুদ্ধি।
এইসব বিষয় আলোচনা করতে করতে হঠাৎই তারা দেখে সেই আশ্রমে পুরো আগুন লেগে যায়। আর সবার এই অন্যমনস্কতার সুযোগ নিয়ে হারু মনির গলায় ছুরি ধরে বলে, জঙ্গলের মাটিতেই বড় হয়েছি, এই মাটিতেই মিশে যাব, কিন্তু ধরা দেব না, আর সাথে মণিকেও নিয়ে যাব। কিন্তু মণি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সে দুর্গা মায়ের মূর্তির কাছে গিয়ে পড়ে এবং ভগবানের লীলায় তারই ত্রিশূলটা গিয়ে হারুর পেটে গেঁথে যায় এবং পাপের বিনাশ ঘটে। হিউম্যান ট্রাফিকিং এর গোড়া অবধি গিয়ে সেটাকে শেষ করে ফেলার উদ্দেশ্য নিয়ে মিস্টার অনিমেষ দত্ত এই সুন্দরবনে পা রেখেছিলেন। আর আজ সেই মিশনে সাফল্যতা অর্জন করে অনিমেষ ও বিতন সবার থেকে বিদায় নিয়ে বোটে ওঠে কলকাতার উদ্দেশ্যে। আর মিস্টার বচ্চনকে বলে যায় তার এনজিওর কনস্ট্রাকশনের ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা না করতে। এই বলে বোটে ওঠার আগেই পিছন থেকে মাধবী ম্যাডামের ডাক আসে হাতে একটা খাবারের ব্যাগ নিয়ে। অনিমেষ মজা করে তাকে বলেন এবার একটা হোম ডেলিভারির ব্যবসা খুলেই ফেলুন। তারপর সবাইকে ভালো থাকতে বলে তারা রওনা হন। কিন্তু হতাশাজনক ব্যাপার এই যে মাঝপথে তাদের বোটে বম ব্লাস্ট হয় এবং এখানেই সমাপ্ত হয় আজকের এই ওয়েব সিরিজটি।